আসসালামু আলাইকুম। আমার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ইকোনমিক্সের যে সাজেশান আমি দিয়েছিলাম আজ অষ্টাদশ অধ্যায় থেকে যে 3টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওতে এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আমরা আলোচনা করব। যারা এর আগের ভিডিওগুলি দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। প্রথম প্রশ্ন, বাণিজ্যিক উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখাও। উত্তরটি দেখো। বাণিজ্য উদ্বৃত্ত এখানে দৃশ্য রপ্তানি এবং দৃশ্য আমদানির পার্থক্যকে বলে বাণিজ্য উদ্বৃত্ত। লেনদেন উদ্বৃত্ত বলতে দেশের মোট পাওনা ও মোট দেনার মধ্যে পার্থক্যকে বোঝায়। 2 নম্বর পয়েন্ট, বাণিজ্য উদ্বৃত্ত হলো প্রকৃতপক্ষে লেনদেন উদ্বৃত্তের একটি অংশ, তাই অর্থের পরিমাণের দিক থেকে বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ কম। 2 নম্বর, লেনদেন উদ্বৃত্ত লিখবে, অর্থের পরিমাণের দিক থেকে বাণিজ্য উদ্বৃত্তের তুলনায় লেনদেন উদ্বৃত্তের পরিমাণ অনেক বেশি। এবার 3 নম্বর পয়েন্ট লিখবে, বাণিজ্য উদ্বৃত্ত হলো চলতি খাতে হিসাবের একটি অংশ, কারণ চলতি খাতে থাকে দৃশ্য আমদানি রপ্তানি, অদৃশ্য আমদানি রপ্তানি এবং প্রতিদানহীন দেনা পাওনার হিসাব। এদিকে লেনদেন উদ্বৃত্ত হলো চলতি খাত ও মূলধনী খাতে হিসাবের সমগ্র অংশ। 4 নম্বর পয়েন্টে লিখবে, বাণিজ্য উদ্বৃত্ত সরাসরি জাতীয় আয়কে প্রভাবিত করে। এদিকে লেনদেন উদ্বৃত্ত শুধুমাত্র সম্পত্তি নয়, এর সঙ্গে দায়ও যুক্ত থাকে, কারণ লেনদেন উদ্বৃত্তে ঋণের বিষয়টিও যুক্ত থাকে। লেনদেন উদ্বৃত্ত এবং বাণিজ্য উদ্বৃত্তের যে পার্থক্য তোমাদের দেখানো হলো, এখানে এই প্রশ্নটি ঘুরিয়ে অন্যভাবে আসে। দেখো, আমি প্রশ্নটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে প্রশ্নটি তোমরা দেখে নাও। উত্তর যেটা আমি দিয়েছি আগে খাতা থেকে, উত্তর ওটাই লিখবে, কিন্তু প্রশ্নটি তোমরা দেখে নাও। এখানে 2টি প্রশ্নের উত্তর একটাই। এর পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, লেনদেন ব্যালেন্স ঘাটতি মেটানোর জন্য গৃহীত ব্যবস্থাগুলি উল্লেখ করো। উত্তরটি দেখো। লেনদেন ব্যালেন্সে ঘাটতি সংশোধনের পদ্ধতিসমূহ। এখানে তোমরা উত্তরটি লিখবে, কোনো দেশের লেনদেন ব্যালেন্সে ঘাটতি দেখা দিলে সেই ঘাটতি পূরণের জন্য প্রধানত 2টি ব্যবস্থা নেওয়া যেতে পারে। একটি রপ্তানি প্রসার এবং অপরটি আমদানি নিয়ন্ত্রণ। ক, রপ্তানি প্রসার। রপ্তানি প্রসারের জন্য যে পদ্ধতি গ্রহণ করা হয় সেগুলি 2 ভাগে ভাগ করা যেতে পারে। এক ভাগে রয়েছে রপ্তানির গন্তব্যস্থল ভিত্তিক ব্যবস্থা, আর এক ভাগে রয়েছে রপ্তানির গঠন কাঠামো ভিত্তিক ব্যবস্থা। রপ্তানি বাড়ানোর জন্য বিভিন্ন দেশের সাথে রপ্তানি আমদানি চুক্তি করা যেতে পারে। এরপরে লিখবে, রপ্তানি বাড়ানোর জন্য রপ্তানি দ্রব্যের উৎপাদন ব্যয় কমানো প্রয়োজন। এজন্য রপ্তানি দ্রব্যের ওপর আরোপিত রপ্তানি শুল্ক হ্রাস করা যেতে পারে। এছাড়া রপ্তানি দ্রব্যের গুণগত উৎকর্ষতা বৃদ্ধি করতে হবে। এরপরে আমদানি নিয়ন্ত্রণ। এটা খ নম্বর পয়েন্টে লিখবে, আমদানি নিয়ন্ত্রণের জন্য কতগুলি পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। এখানে প্রথমত যেটা লেখা আছে রোমান 1 দিয়ে লিখতে পারো। আমদানি নিয়ন্ত্রণের জন্য আমদানি শুল্ক ধার্য করা যেতে পারে। রোমান 2 দিয়ে লিখবে, মোট আমদানির পরিমাণের ওপর পরিমাণগত বিধিনিষেধ আরোপ করেও আমদানিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপরে রোমান 3 দিয়ে লিখবে, বিনিময় হার নিয়ন্ত্রণের মাধ্যমেও আমদানি নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপরে তোমরা গ পয়েন্ট দেবে, গ নম্বর দাগ দেবে, দিয়ে পয়েন্টটা দেবে মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচনের মাধ্যমেও আমদানি কমানো সম্ভব। মুদ্রা সংকোচন বলতে দেশের জাতীয় আয়ের অর্থমূল্য হ্রাস করাকে বোঝাচ্ছে। এরপরে ঘ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। লেনদেন ব্যালেন্সে ঘাটতি সংশোধনের জন্য বৈদেশিক মুদ্রার লেনদেনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা যেতে পারে। একে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ বলা হয়। এরপর লিখবে, বৈদেশিক মুদ্রা যোগান নিয়ন্ত্রণের মাধ্যমে লেনদেন ব্যালেন্সে ঘাটতি সংশোধন করা যেতে পারে।
এরপরে অন্যান্য ব্যবস্থা সমূহ। লেনদেন ব্যালেন্সে ঘাটতি মেটানোর জন্য অন্যান্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে স্বল্পকালের জন্য ঋণ গ্রহণ, দেশের আর্থিক কর্তৃপক্ষের কাছে যে স্বর্ণ মজুত রয়েছে সেই স্বর্ণ রপ্তানি বিদেশি রাষ্ট্র, এই লাইনটা তোমাদের বলার দরকার নেই, তোমরা স্বল্পকালের জন্য ঋণ গ্রহণ এত পর্যন্ত বলবে, বলার পর অথবা বিদেশের কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ প্রভৃতি। এরপরের প্রশ্ন দেখো, লেনদেন ব্যালেন্সের হিসাবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, চলতি খাত আর মূলধনী খাতের মধ্যে পার্থক্য। 1 নম্বর পয়েন্টে লিখবে, এই খাতে দৃশ্য বাণিজ্য, অদৃশ্য বাণিজ্য, একতরফা লেনদেনের বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে। মূলধনী খাতে লিখবে, এই খাতে মূলধনী আগমন ও নির্গমনের হিসাব অন্তর্ভুক্ত থাকে। 2 নম্বর পয়েন্ট, এই হিসাবে উদ্বৃত্ত বা ঘাটতি হতে পারে। 2 নম্বর পয়েন্ট, এই হিসাবেও উদ্বৃত্ত বা ঘাটতি হতে পারে। এরপরে 3 নম্বর পয়েন্টে লিখবে, এই খাতে লেনদেনের ফলে কোনো দেশে দীর্ঘকালীন আর্থিক দায় বা প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। 3 নম্বর পয়েন্ট, এই খাতে লেনদেনের ফলে কোনো দেশের দীর্ঘকালীন আর্থিক দায় বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। এরপরে 4 নম্বর পয়েন্ট, এই খাতে অন্তর্ভুক্ত বিষয়গুলি উদাহরণ: দৃশ্য দ্রব্যসমূহের আমদানি রপ্তানি, যেমন চা, পাটজাত দ্রব্য, খনিজ তেল ইত্যাদি। অদৃশ্য দ্রব্যসমূহের আমদানি রপ্তানি, যেমন পর্যটন পরিষেবা, শিক্ষা ও প্রকৌশলী পরিষেবা, ব্যাংকিং পরিষেবা ইত্যাদি। একতরফা দেনা ও প্রাপ্তি, যেমন খরা, বন্যা, ভূমিকম্প বিপর্যস্ত দেশে আর্থিক ও দ্রব্য সহায়তা প্রদান। এদিকে মূলধনী খাতে 4 নম্বর পয়েন্ট লিখবে, এই খাতের অন্তর্ভুক্ত বিষয়গুলি হল বিদেশি প্রতিষ্ঠানগত বিনিয়োগকারীদের দ্বারা দেশে মূলধনী বিনিয়োগ, দেশের প্রতিষ্ঠানগত বিনিয়োগকারীদের দ্বারা বিদেশে মূলধনী বিনিয়োগ, বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার থেকে ঋণ গ্রহণ ইত্যাদি। তোমরা এই অষ্টাদশ অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন ভালোভাবে পরীক্ষার জন্য করে যেও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।